আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা অডিও বুক। আমাদের আজকের নিবেদন আরিফা জাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 16তম পর্ব। কুরআন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা? সাজিদ একটি মজার গল্প বলতে শুরু করলো। গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেশে নিল সে। সাজিদ যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সে গল্পটির একটি সুন্দর নাম দেয়। এখন সে যে গল্পটি বলতে শুরু করেছে সেটার নাম নিউটন আইনস্টাইন সমঝোতা এবং বোকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নতি স্বীকার। এখানে নিউটন আর আইনস্টাইনকে তো চিনি, কিন্তু বিজ্ঞানী হাবলুটা যে আসলে কে সেটা ঠিক বুঝলাম না। প্রথমে না বুঝলেও কিছু করার নেই। গল্প শুরু না হলে সাজিদকে এ নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা তার গল্প ক্লাসের প্রাথমিক শর্ত। শুধু যে এটা বুঝিনি তা নয়, আরেকটি ব্যাপারও বুঝলাম না। গল্পের নামে বলা হলো নিউটন আইনস্টাইনের সমঝোতা। বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইনের কোনোদিনও সাক্ষাৎও হলো না। দুজন সম্পূর্ণ দুই প্রজন্মের, তাহলে এদের মধ্যে সমঝোতায় কিভাবে হলো? মনের মধ্যে প্রশ্ন দুটো কুটকুটানি শুরু করে দিল। না পারছি চেপে রাখতে, না পারছি উগরে দিতে। সাজিদ গল্প বলা শুরু করলো। সাজিদের গল্প ক্লাসে উপস্থিত আছি আমি, রাব্বি, রোহান, মোস্তফা আর সবুজ। আমাদের মধ্যে রোহান নাস্তিক টাইপের, পুরোপুরি নাস্তিক নয়, এগোনিস্টিক বলা যেতে পারে। তার ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথাগুলোকে ঈশ্বরের বাণী বলে চালিয়ে দিয়েছে। যা হোক, আজকে কুরআনের বিশুদ্ধতা প্রমাণের জন্য তারা বসেনি, গল্প শুনতে বসেছে। এই সপ্তাহে সাজিদ গল্প বলবে, এর পরের সপ্তাহে আরেকজন, তার পরের সপ্তাহে আরেকজন, এভাবে। সাজিদ বলতে শুরু করলো, আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প। মহাকাশ নিয়ে বলার আগে বলে নিই, তখনও অ্যাস্ট্রোনমি তথা জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যার আওতাভুক্ত হয়নি। অন্তত মহাকাশ নিয়ে বাঘা বাঘা বিজ্ঞানীদের মধ্যে ছিল ব্যাপক রকম মত পার্থক্য। এই জিনিসটা পদার্থবিদ্যার আয়তায় আসার আগে এটা ফিলোসফির বিষয় ছিল। কারো ধারণা ছিল মহাকাশ অসীম, মানে মহাকাশের কোনো শেষ নেই। কারো ধারণা ছিল মহাকাশ অসীম নয়, মহাকাশ সসীম, এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। এই দুইয়ের বাইরে গিয়ে আরেক দল মনে করত মহাকাশ অসীম তবে স্থির, অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই ঠিক, কিন্তু এটি স্থির। বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতী ছিলেন। তিনি তার বিখ্যাত মহাকর্ষীয় তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞানী মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু এত জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটি ঘাপলা রয়ে গিয়েছিল। নিউটনের সূত্রের মধ্যে ঘাপলা ছিল শুনে ম্যানেজমেন্টের ছাত্র রাব্বি তার চোখ বড় বড় করে বলল, কি বলিস, প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে ঘাপলা, এরকমও হয় নাকি? সাজিদ বলল, হ্যাঁ। কীরকম ঘাপলা? রাব্বির পাল্টা প্রশ্ন। সাজিদ বলল, নিউটনের সূত্র মতে মহাবিশ্বের বস্তুগুলো একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। কিন্তু ঘাপলা হচ্ছে, যদি এমনটি হয় তাহলে মহাশূন্যের বস্তুগুলো নির্দিষ্ট একটি পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাবার কথা। এমনটি হয় না কেন? সমাজতত্ত্বের ছাত্র সবুজ বলল, তাই তো, নিউটনের এর কি ব্যাখ্যা দিয়েছে? সাজিদ বলল, নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না। এ ব্যাপারটা পরে ক্লিয়ার করেছে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। আইনস্টাইন নিউটনের অমীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছেন, এরকম হতো যদি টাইম আর স্পেস শাশ্বত বা পরত হতো। কিন্তু টাইম আর স্পেস কখনোই পরম নয়। এই বিখ্যাত তত্ত্ব দিয়ে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দিলেন নতুন এক জগতের সাথে। সেই জগৎটির নাম আপেক্ষিকতার জগৎ। রাব্বি বলল, ও আচ্ছা, এই জন্য গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা, তাই না? সাজিদ মুচকি হাসল। আমি একটু সুযোগ পেলাম প্রশ্ন করার। জিজ্ঞেস করলাম,
বিজ্ঞানী হাবলুটা আসলে কে? সাজিদ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে আবার গল্প বলতে শুরু করলো। আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ধরে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয়, এটি একটি ক্রমবর্ধমান মহাবিশ্ব। স্যার আলেকজান্ডার ফ্রিডম্যান সাধারণ ধারণা করেছিলেন বটে, কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞান মহলে তখন আমলে নেয়নি। এরপর বেলজিয়ামের বিজ্ঞানী জিওগ্রেস লিমাইটার সর্বপ্রথম বিজ্ঞানী মহলকে একটি শক্তপোক্ত খাওয়ালেন। তিনি বললেন, এ মহাবিশ্ব একটি ক্ষুদ্র কণা যাকে সুপার অ্যাটম বলা হয়, এর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এবং রাশিয়ান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্রিডম্যানের সাথে সুর মিলিয়ে বললেন, মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে। বলা বাহুল্য, জিওগ্রেস লিমাইট্রির এসব দাবিরও ভিত্তি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রটি। মোস্তফা জিজ্ঞেস করল, জিওগ্রেস লিমাইট্রির এটি কি সেই বিগ ব্যাং থিওরি? সাজিদ বলল, হ্যাঁ, এটাই হলো বিগ ব্যাং থিওরি। কিন্তু মজার ব্যাপার কি জানিস? বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রি আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলেও আইনস্টাইন নিজেই জিওগ্রেস লিমাইট্রি এই দাবি নাকচ করে দেয়। রাব্বি বলল, বলিস কি, কেন? সাজিদ বলল, হ্যাঁ, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটা আইনস্টাইন মেনে নিতে পারেনি। তিনি বললেন, লিমাইট্রি ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যালি প্রচুর ভুল করেছে। আইনস্টাইন আরও বলেন, মহাবিশ্ব অসীম হলেও এটি সম্প্রসারিত হচ্ছে, এটি ভুল ব্যাখ্যা। সে যা হোক, এই হলো বিজ্ঞানীদের মধ্যে আর্গুমেন্ট। কিন্তু তাদের এই তর্কাতর্কিতে না জড়িয়ে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডওয়িন হাবল বিজ্ঞানী মহলে একটি বোমা ফাটালেন। আমি বললাম, ও আচ্ছা, তুই বিজ্ঞানী হাবলকেই হাবলু বলেছিলি বুঝি? সাজিদ আবার মুচকি হাসল, বলল, হ্যাঁ, শোন কি হলো। 1920 সালে বিজ্ঞানী এডওয়িন হাবল ওরফে বিজ্ঞানী হাবলু একটি টেলিস্কোপ আবিষ্কার করে ফেলল। এই টেলিস্কোপটি রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতির্বিজ্ঞান জগৎকে। মাউন্ট উইলসন অবজারভেটরিতে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমাগত একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। তিনি এটি প্রমাণ করেন ড্রপার ইফেক্ট থিওরি দিয়ে। ড্রপার ইফেক্ট থিওরি হলো এই, মহাবিশ্বের বস্তুগুলোর তরঙ্গদৈর্ঘ্য যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয়, তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে আসে তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। যদি তা না করে, সেটা নীল আলোর দিকে সরে যায়, তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে না গিয়ে বরং কাছাকাছি চলে আসছে। বারবার এই পরীক্ষাটি করে প্রমাণ করা হয়েছে যে ছায়াপথগুলো একটি কাছাকাছি নয়, বরং একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে। 1950 সালে মাউন্ট পালমারে সে সময় সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এই ব্যাপারটি আরও নিখুঁতভাবে অবজার্ভ করে বিজ্ঞানীরা। হাবলের এই দাবির সাথে বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রি দাবি সম্পূর্ণ মিলে যায় এবং সেই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় মোটামুটি 10 থেকে 15 বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্রকণা থেকেই আজকের মহাবিশ্বের সৃষ্টি। মজার ব্যাপার হলো, আইনস্টাইন বিশ্বাস করতেন যে মহাবিশ্ব অসীম হলেও স্থির, সম্প্রসারিত হচ্ছে না। বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রি থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। সে আইনস্টাইনও নিজের ভুল স্বীকার করে নিয়ে বললেন, বিজ্ঞানী হাবল এবং জিওগ্রেস লিমাইট্রি দাবি সত্য, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তিনি বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রির কাছে অনুতপ্ত হননি এবং নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল দাবি করেন। এখন বিজ্ঞানী মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হয়েই চলেছে, আজ অদ্যাবধি। এতটুকু বলে সাজিদ থামল। আমরা এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটি মজার অধ্যায় থেকে ভ্রমণ করে এলাম। এবার সাজিদ আমাদের মধ্যে যে এগোনিস্টিক, যে বিশ্বাস করে যে কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা, তার দিকে ফিরল। বলল, রোহান, বিজ্ঞানের ছাত্র হিসেবে তোর এসব অবশ্যই জানা থাকার কথা, তাই না?
রোহান বলল, হ্যাঁ জানি। মাত্র গত শতাব্দীতে বসে আইনস্টাইনও যে মহাবিশ্ব নিয়ে ভুল জানতেন তা তো তুই জানিস, তাই না? হ্যাঁ, বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রি আর বিজ্ঞানী হাবলের সাথে এই জিনিস তাবৎ দুনিয়ার কেউই জানতো না, ঠিক না? হ্যাঁ, রোহানের স্বীকারোক্তি। সাজিদ বলল, আচ্ছা রোহান, আমি যদি বলি তাদের অনেক অনেক আগে, তাদের প্রায় 350 বছর আগে একজন ব্যক্তি সব কথা বলেছে, তুই বিলিভ করবি? রোহান চিৎকার করে বলল, পসিবল, কোয়াইট ইম্পসিবল। সাজিদ তখন বলল, শোন রোহান, কোরআনের সূরা আজ জাজিয়াতের 47 নম্বর আয়াতে আছে, আমরা নিজ হাতে আসমানকে সৃষ্টি করেছি এবং এটাকে সম্প্রসারিত করে চলেছি। এখানে আয়াতের শেষে আসমানের সম্প্রসারণ বোঝাতে যে মুসিয়ন শব্দ আছে সেটি একটি সক্রিয় বিশ্লেষণ, চলমান ক্রিয়া নির্দেশক, যা নির্দেশ করে কোনো কাজ অধিক কাল থেকে শুরু হয়ে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা হয়ে চলবে। অর্থাৎ আল্লাহ বলেছেন তিনি মহাবিশ্বকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাকে প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছেন। ঠিক এই কথাগুলো বিজ্ঞানী জিওগ্রেস লিমাইট্রি এবং বিজ্ঞানী হাবল আমাদের গত শতাব্দীতে জানিয়েছেন। বলতো, আজ থেকে 1400 বছর আগে মরুভূমিতে উট চড়ানো এক বালক এমন একটি কথা কিভাবে বলল যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র 1929 সালে? এই কথা না বাইবেল ছিল, না ইঞ্জিলে, না ছিল কোনো গ্রিক পুরাণে, না ছিল মিথোলজিতে। মহাকাশের এমন একটি রহস্যময় ব্যাপার মক্কার একজন নিরক্ষর প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পেলেন বলতো? অন্যান্য সময় হলে রোহান বলতো মুহাম্মদ বাইবেল থেকে চুরি করেছে, নয়তো বলতো কোনো গ্রিক পুরাণ থেকে মেরে দিয়েছে। কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি যে ধোপে টিকবে না, সে সেটা বুঝতে পারল। সাজিদ বলল, এটা কি সম্ভব নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা যদি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ তাতে না থাকে? রোহান মাথা নিচু করে বলল, না। সাজিদ বলল, তাহলে প্রমাণ হলো কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা নয়, এটি একটি ঐশ্বরিক কিতাব যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রোহান কিছু বলল না, তাকে কিছুটা চিন্তিত দেখালো। সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের 10 দিন, গেরস্থের 1 দিন। বাংলা অডিও বুকে আপনারা শুনছিলেন আরিফা জাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 16তম পর্ব। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।